শব্দ করার সাহস পেল না। নীরবে চা শেষ করে দোকান থেকে বেরিয়ে পড়ল তারা। আহনাফ ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। আহনাফ এক নজর পুরো ক্লাসে চোখ বুলিয়ে নিতেই দেখলো অরুণিকা পেছনে বসে আছে। আহনাফ হাতের ফাইলটা টেবিলে রাখতেই জোরে শব্দ হলো, আর অরুণিকা আহনাফের দিকে তাকালো। দুজনে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল অরুণিকা। আহনাফ বুকে হাত গুজে বলল, কাল এই ক্লাসের একজন আমার রুমে এসেছিল। কে ছিল যেন সে? সবাই একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ দাঁড়ালো না। আহনাফ শক্তমুখী অরুণিকার দিকে তাকিয়ে আছে। এবারও দুজনের চোখাচোখি হলো। অরুণিকা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আহনাফ অ্যাটেন্ডেন্স শিট হাতে নিয়ে বলল, গত ক্লাসে কারোর সাথে পরিচয় হতে পারিনি। আমি যেহেতু আগামী 4 বছর তোমাদের ব্যাচের অ্যাডভাইজর, তাহলে সবার পরিচয় জেনে রাখা ভালো। যদিও আজ সবার পরিচয় বললেও আমি কাল ভুলে যাব, তাই তোমরা তোমাদের সম্পর্কে এমন কিছু বলো যেটা আমার মনে রাখা সম্ভব। যেমন তোমাদের নাম আর তোমাদের সম্পর্কে স্পেশাল কিছু। আর গত ক্লাসে যাদের যেই গ্রুপ ভাগ করে দিয়েছি তারা আশেপাশে বসলে আমার ক্লাসে সুবিধা হবে। আহনাফের কথায় সবাই তাদের স্থান পরিবর্তন করলো। শুধু অরুণিকা আর আরেকটা ছেলে এখনো তাদের জায়গায় বসে আছে। আহনাফ ছেলেটির দিকে তাকিয়ে বলল। তোমার গ্রুপ কোনটা? ছেলেটি দাঁড়িয়ে বলল, স্যার, আমি আসিনি গত ক্লাসে। আমি কোনো গ্রুপে নেই। আহনাফ রুকুসকে তাকালো ছেলেটির দিকে। এরপর অ্যাটেন্ডেন্স শিট হাতে নিয়ে সেই নামে চোখ বুলিয়ে নিল যাকে অরুণিকার সাথে একটা গ্রুপে দিয়েছিল। আহনাফ ছেলেটির দিকে তাকিয়ে বলল। তুমি তাহসিন কাউসার? ছেলেটি মাথা নাড়ল। ক্লাসের একটা মেয়ে বলল, স্যার, এই ছেলের সাথে পেছনের মেয়েটা আলাদা একটা গ্রুপ। তাহসিন পেছনে ফিরে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা এবার ব্যাগ নিয়ে সামনে এসে তাহসিনের পাশে বসে পড়ল। তাহসিনও অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল। স্যার, বসবো? আহনাফ দাঁত কটমট করে তাকিয়ে আছে অরুণিকার দিকে। এরপর ভ্রুকুসকে তাহসিনের দিকে তাকিয়ে বলল, তাহসিন কাউসার, তোমার এই নামটা কে রেখেছে? তাহসিন মুখ ছোট করে বলল, মা। তোমার নাম শুনলে যে কেউ মনে করবে তুমি মেয়ে। এটা তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, বসো। অরুণিকা আহনাফের কথায় মৃদু হাসলো, মনে মনে বলল, ভালোই হয়েছে মিস্টার আহনাফ চৌধুরী। আমাকে শাস্তি দিতে চেয়েছিলে তুমি, তাই না? এখন তোমাকে কিভাবে মেন্টালি টর্চার করি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এদিকে তাহসিন নিজের সিটে বসে অরুণিকার দিকে তাকালো। অরুণিকাও তার দিকে তাকিয়ে বলল, হাই তাহসিন, আমি অরুণিকা। তাহসিন মৃদু হেসে বলল। হাই। আহনাফ গম্ভীর মুখে মিনিট খানেক অরুণিকার দিকে তাকিয়ে রইল। এরপর বলল, সবাই যার যার নাম বলে তাদের কিছু হাস্যকর বৈশিষ্ট্য বলতে লাগলো। আহনাফ অ্যাটেন্ডেন্স শিটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন দাঁড়িয়ে বলল, Hello, sir. I am Jyoti and I like moody men. জ্যোতির কথায় আহনাফ তার দিকে তাকালো। এতক্ষণ কারো পরিচয় শুনে আহনাফ চোখ তুলে তাকায়নি। শুধুমাত্র জ্যোতির পরিচয় শুনে সে জ্যোতির দিকে তাকিয়েছে। জ্যোতি আহনাফকে তার দিকে তাকাতে দেখে মুচকি হেসে বসে পড়ল। জ্যোতির পাশে বসা একটি মেয়ে তাকে কনুইর গুঁতো দিয়ে ফিস করে কিছু একটা বলল। আহনাফ এবার অরুণিকার দিকে তাকালো। অরুণিকা উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আই এম অরুণিকা অ্যান্ড আই ডোন্ট লাইক। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকার কথা শুনে প্রায় সবাই তার দিকে তাকিয়ে আছে। এবার তাহসিন দাঁড়িয়ে বলল, I am Tahsin Kausar and everyone told me because of my name. তাহসিন তার পরিচয় বলে বসে পড়ল। ক্লাসে সবার পরিচয় দেয়া শেষ, কিন্তু আহনাফের সেদিকে খেয়াল নেই। সে এখনো অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা আর চোখে আহনাফের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর পর হাত ডলতে লাগলো। তার কানে বারবার ধ্বনিত হতে লাগলো অরুণিকার একটি বাক্য। একজন আহনাফকে ডেকে বলল। আহনাফ দাঁড়িয়ে বলল, না, আজ এতটুকুই। আর তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। কাল থেকে শিট তোমাদের বেঞ্চে চলে যাবে, আর তোমরা সাইন করে দেবে নিজেদের নামের পাশে। প্রক্সি পাওয়া গেলে আমি কি শাস্তি দিতে পারি সেটা কেউ আন্দাজও করতে পারবে না। সো নো প্রক্সি। আর গতকাল ক্লাসের একজন আমার রুমে এসেছিল। আমি শুরুতে তাকে ডেকেছি, কিন্তু সে দাঁড়ায়নি। কেন?
অরুণিকা চুপচাপ বসে আছে। আহনাফ এবার টেবিলে জোরে ঘুষি মারতেই অরুণিকা সবার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। আহনাফ রাগী স্বরে বলল, ম্যানারলেস গার্ল, কতবার ডাকলে তুমি রেসপন্স করবে? কোনো ভিআইপি স্টুডেন্ট তুমি, নাকি তোমার বাবার ডোনেশন আছে এই ক্যাম্পাসে? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, আমি কনফিউজড ছিলাম। কেন, কালকে তুমি আসোনি আমার রুমে? ইয়েস স্যার। তাহলে কনফিউশন কেন? সরি স্যার। তোমাকে কাল আমি সিআরের দায়িত্ব দিয়েছিলাম। অরুণিকা মাথা নাড়ল। আহনাফ বলল, সামনে এসে দাঁড়াও। অরুণিকা ব্রেঞ্চ থেকে বের হয়ে সবার সামনে এসে দাঁড়ালো। আহনাফ বলল, এই মেয়েকে সিআর কেন বানিয়েছি আমি জানো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। আহনাফ বুকে হাত গুজে অরুণিকার দিকে তাকিয়ে বলল, কারণ এই ক্লাসে ওর মতো ইরেসপন্সিবল কেউ নেই, আর এই দায়িত্ব হয়তো এই মেয়েকে রেসপন্সিবল বানাতে পারবে। অরুণিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহনাফ এবার তাহসিনকে সবার সামনে ডেকে বলল, সেকেন্ড সিআর এই ছেলে হবে। ক্লাসে রেগুলার প্রেজেন্ট থেকে ক্লাস মনিটরিং করা তার দায়িত্ব। এখন আমি দেখতে চাই ২০ মিনিট ক্লাসের বাইরে ঘোরাঘুরি করে ক্লাসে প্রেজেন্ট না থেকে কিভাবে কিছু ইডিয়টস আমার কোর্সে পাশ করতে পারে। আহনাফের কথায় অরুণিকা ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। আহনাফও এক নজর অরুণিকাকে দেখে ফাইল হাতে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ল। আহনাফ বের হতেই অরুণিকা দীর্ঘশ্বাস ফেলে ব্রেঞ্চে এসে বসলো। তাহসিনও তার পাশে বসে জিজ্ঞেস করলো, স্যার একটু খিটখিটে স্বভাবের, তাই না? অরুণিকা মাথা নেড়ে বলল, হুম। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তোমার উইন্টার অপছন্দ কেন? আই মিন, সবারই উইন্টার অনেক পছন্দের হয়। এই প্রথম কেউ বলল আমার ভালো লাগে না। হ্যাঁ ভালো লাগে না, আমার কোনো ঋতুই ভালো লাগে না। সব দিন সব মাস আমার কাছে একই মনে হয়। কেন? জানি না, এমনিতেই সিক্রেট কিছু? হয়তো। তাহলে তো আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। আগ্রহ রাখা ভালো, আগ্রহ থাকলেই জীবনের রসবোধ থাকে। আগ্রহ ছাড়া কোনো কাজ, কোনো দিন, কোনো মুহূর্তেই উপভোগ করা যায় না। তাহসিন হাসলো, বলল, তুমি অনেক গুছিয়ে কথা বলো। অরুণিকা হেসে জিজ্ঞেস করলো, কেন মনে হলো? এমনি। অবশ্য মেয়ে বন্ধু নেই আমার। বয়েজ স্কুল, বয়েজ কলেজ, আর এই প্রথম কম্বাইন্ড ইউনিভার্সিটি। এই জন্যই বোধহয় তোমার কথা শুনে আমার অনেক গোছানো মনে হয়েছে। তাহসিন আর অরুণিকার গালগল্প চলল প্রতি ক্লাসে শেষে। ছুটির পর একসাথে ক্লাস থেকে বেরোতেই রুতবার সাথে দেখা হয়ে গেল তাদের। অরুণিকা তাহসিনের কাছ থেকে বিদায় নিয়ে রুতবার হাত ধরে ক্যাম্পাসের ইটের রাস্তায় হাঁটতে লাগলো। রুতবা তাহসিনের দিকে তাকিয়ে বলল, অরু, নতুন বন্ধু বানিয়ে ফেলেছিস দেখছি। অরুণিকা হেসে বলল, আহনাফ স্যারের সাথে আমার পেয়ারিং করিয়েছেন। মাত্র দুজন? হ্যাঁ, ওই যে বললাম, ওনার ক্লাস না করে বাইরে ঘুরেছি, সেই শাস্তি দিতেই দুজনের গ্রুপে আমাকে দিয়েছে। এখন 10 জনের গ্রুপ থেকে যে পরিমাণ আইডিয়া আসবে, দুজনের গ্রুপে অনেক পরিশ্রম করতে হবে। তো করলাম না হয়। তাহসিন অনেক ব্রিলিয়ান্ট ছেলে, আমিও কি ডামিস নাকি? আমরা দুজন মিলে বেস্ট গ্রুপ ওয়ার্ক করব। আর তুই জানিস, ও একদম আমার মতোই। তাহসিনেরও সাহিত্য ভালো লাগে, তাই এই সাবজেক্ট নিয়েছে। ওর নাকি প্রফেসর হওয়ার ইচ্ছা। ফেসবুকে নাকি টুকটাক লেখালেখিও করে। এসব বলতে বলতে অরুণিকা হাসছিল। রুতবা অরুণিকাকে হালকা ধাক্কা দিয়ে বলল, এত ইমপ্রেস হয়ে গেলি? আজ প্রথম তোকে কোনো ছেলেরা তো প্রশংসা করতে দেখেছি। লাভ এট ফার্স্ট সাইট টাইট হয়নি তো আবার? অরুণিকা রুতবার পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, লাভটা আমার দ্বারা হবে না। ফ্রেন্ডশিপ করার জন্য তাহসিন বেস্ট একটা ছেলে। মনের মতো ফ্রেন্ড না পেলে পুরো সেমিস্টার উল্লুকের মতো এক কোনায় বসে থাকতে হতো। আর ক্লাসের মেয়েগুলো একদম অদ্ভুত। রুতবা পিঠ ডলতে ডলতে বলল, কেন, তারা আবার কি করলো? স্যারদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, সব কটা স্যাচো টাইপ। আরে ভাই, এভাবে বলিস না। আমাদের ডিপার্টমেন্টের স্যারগুলো আসলে বেশি ইয়াং। ইভান স্যার, আহনাফ স্যার, মুশফিক স্যার, এরা তিনজনই অনেক স্মার্ট। আর বাকিগুলো বিবাহিত, এরা কিন্তু এখনো বিয়ে করেনি।
তুই কিভাবে জানলি? ক্লাসের মেয়েরা এদের নিয়েই তো কথাবার্তা বলছে। বিশ্বাস কর অরু, ইভান স্যারের ক্লাসে এলে আমার নিজের প্রতি নিজের ঘেন্না হয়। ভাই, আমি যে স্যারের উপর ক্রাশ খাবো এটা আমার নিজেরই এখনো বিশ্বাস হচ্ছে না। তুই ইভান স্যারের উপর ক্রাশ খেয়েছিস? হ্যাঁ, সুন্দর না অনেক? অরুণিকা মিনমিনিয়ে বলল। প্রচুর মতো দেখতে। কি বললি? কিছু না, তোর রুচির অধঃপতন হচ্ছে ভেবে একটু মায়া লাগছে। রুদ্বা হতাশ কণ্ঠে বলল। বাদ দে এসব, স্যার তো স্যারই। এমনিতে রাস্তাঘাটে কত ক্রাশ খায়, খেয়ে দিয়ে মন ভরে যাবে একদিন। অরুণিকা নাক সিটিয়ে বলল। ইস, রুদ্বা মুখ ছোট করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা হেসে রুদ্বার কাঁধে হাত তুলে বলল। এসব ক্রাশ ট্রাশ খাইস না। স্যার যদি একবার বুঝতে পারে জীবন তেজপাতা করে দেবে। ছেলেরা এরকমই হয়। একবার যদি মেয়েদের দুর্বলতা বুঝতে পারে ইচ্ছে করেই ওই মেয়েকে তারা কাঁদাবে। ওদের জেনেটিক প্রবলেম আছে হয়তো। ওরা অতিরিক্ত ভালোবাসা হজম করতে পারে না, কাউকে সহজে দুর্বল করে কাছে টেনে আবার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে তাদের বেশি সময় লাগে না। মেয়েরা অনেক আবেগী হয়, একবার ছ্যাঁকা না খেলে তাদের আক্কেল হয় না। ওই ক্রাশ ট্রাশও চেনা যায় ছ্যাঁকা খাওয়ার পরেই। এখন যদি তোর ক্রাশ নিয়েই পড়ে থাকতে ইচ্ছে করে, এখান থেকে একটা ধাক্কার জন্য মেন্টালি প্রিপারেশন নেই। এত ডিমোটিভেট করিস না তো। সবার ভাগ্য এক হয় না, সব ছেলেও খারাপ হয় না। ভাগ্য ভালো হলে সব ভালো হয়। অরুণিকা হঠাৎ থেমে গেল। আশপাশ কেমন যেন ঘোলাটে লাগছে তার। মনে হচ্ছে কিছু মেয়েলি কণ্ঠ তার কানের কাছে গুনগুন করছে। ধীরে ধীরে অস্পষ্ট কণ্ঠের সুরসমূহ স্পষ্ট হয়ে এলো। তার কানের পর্দায় এসে ধাক্কা খেতে লাগলো একটি বাক্য। অপয়া অলক্ষী মেয়ে, এই মেয়ে অভাগী। এই অভাগী যেখানেই যাবে, যার বাড়ি যাবে, সব খেয়ে যাবে। রুদ্বার ঝাঁকুনিতে অরুণিকার ঘোর কাটল। রুদ্বা অরুণিকার কপালে হাত রেখে বলল। অরু, কি হয়েছে? অরুণিকা মাথা নেড়ে বলল। কিছু না, তুই ঠিক বলেছিস। ভাগ্য ভালো হলে সব ভালো হয়। যাদের ভাগ্য নেই তাদের সাথে কিছুই ভালো হয় না। তারা সব হারিয়ে ফেলে, ঠকে যায়, কারণ তারা অভাগী, অপয়া, অলক্ষী। কি যাতে বলছিস? অরুণিকা প্রত্যুত্তরে মাথা নেড়ে সামনে কয়েক পা এগোতেই থমকে গেল। আপাত মস্তক সামনের মানুষটিকে দেখে বলল। আপনি? কি অবস্থা, কেমন আছো নিকা? অরুণিকা চোখ ছোট করে বলল। অরুণিকা। ইমান হেসে বলল। ওই একই কথা। রুদ্বা অরুণিকার হাত ধরে তাকে সামনে টেনে নিয়ে গেল। ইমান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কপাল চুলকে পেছন ফিরিয়ে অরুণিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। রুদ্বাও পেছন ফিরে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো ইমানের দিকে। দুজনের চোখাচোখি হতেই ইমান হাতের ইশারায় বিদায় দিল রুদ্বাকে। রুদ্বা মুখ বাঁকিয়ে অরুণিকার দিকে তাকিয়ে বলল। তুই তো 2 দিনেই খুব পরিচিত হয়ে গেলি। আরে না, উনি ইমান। তুই তো চিনিসই, আমাদের প্রতিবেশী উনি। তোকে তো বলেছিলাম। হ্যাঁ, কিন্তু ছেলেটা খুব গায়ে পড়া স্বভাবের, আমার একদম ভালো লাগে না। অরুণিকা আর কিছু বলল না। রুদ্বা ক্যাম্পাস থেকে বেরোতেই ব্যস্ত হয়ে রিস্কা খুঁজতে লাগলো। অরুণিকাও রিস্কা দেখছে। হঠাৎ কোথা থেকে একটা চ্যাংড়া ছেলে দৌড়ে এসে অরুণিকাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। অরুণিকা বুঝে ওঠার আগেই তার ব্যাগটা টেনে নিয়ে গেল সেই ছেলে। ব্যাগ টেনে নিতেই অরুণিকার ওড়না তার গলা থেকে খুলে সেই ব্যাগের সাথেই চলে গেল। হুটহাট এমন কিছু হয়ে যাবে সেটা কেউই বুঝতে পারেনি। অরুণিকার ব্যাগ নিয়ে একটা ছেলে দৌড়ে চলে যাচ্ছে, আর অরুণিকার সেকেন্ড খানিক লাগলো সেই ধাক্কা কাটিয়ে উঠতে। হুঁশ ফিরতেই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। রুদ্বা অরুণিকার দিকে ততক্ষণে দৌড়ে এসেছে, কিন্তু সে কিছু বলবে তার আগেই অরুণিকা সেই চ্যাংড়া ছেলেটির পেছনে ছুটতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো। চোর চোর, আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। অরুণিকা দৌড়াচ্ছে, তার সামনে চ্যাংড়া ছেলেটি ব্যাগ হাতে পালানোর চেষ্টা করছে। রাস্তার গড়াগড়ি খাচ্ছে সেই ব্যাগের চেইনের সাথে আটকে থাকা ওড়না। কেউ চোরটাকে আটকাচ্ছে না, সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। চোরটার পথ রোধ করার ইচ্ছেও যেন কারো মধ্যে নেই। উল্টো পথচারীরা রাস্তা খালি করার জন্য সরে যাচ্ছে। অরুণিকা জামার হাতায় চোখ মুছছে আর দৌড়াচ্ছে। তার ফোন ওই ব্যাগেই। অনেক কষ্ট করে টাকা জমিয়ে সেই ফোনটা কিনেছিল সে। মায়া লাগছে ব্যাগে থাকা তার মায়ের দেয়া আংটির কথা ভেবে। ব্যাগটাও সে ভ্যান গাড়ি থেকে কিনেছিল তার জমানো টাকা দিয়ে।
এসব হারালে সে তো সহজে কিনতে পারবে না, তাকে কে টাকা দেবে? মামা টাকা দিলেও মামি কখনো অরুণিকার হাতে সেই টাকা তুলে দেননি। উল্টো টাকা পাঠাতে বললেই মামি অরুণিকাকে খোঁজাতে ভোলেন না। বারবার বলতে থাকেন তার দাদার বাড়ি থেকে যাতে সম্পত্তির ভাগ নিয়ে আসে। তাদের তো অভাব নেই, একটা মেয়ের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তো তাদের আছেই। অরুণিকা এসব শুনতে চায় না, তার ফোনটা যে কোনো মূল্যেই চায়। আর ব্যাগে থাকা আংটিটা হারালে সে তো রাতে ঘুমোতে পারবে না। মায়ের আংটিটা সবসময় নিজের কাছে রাখে সে। আজ ওয়াশরুমে যাওয়ার আগে আংটিটা খুলে ব্যাগে রেখেছিল, আর হাতে পড়া হয়নি। অরুণিকার চোখ ঝাপসা হয়ে আসে এসব ভেবে। চোরটা রাস্তা পার হবে হয়তো এখনই। অরুণিকার শরীরের শক্তি যেন হারিয়েই গেছে, রাস্তায় হুমড়ি খেয়ে পড়বে। এমন মুহূর্তেই একটা বলিষ্ঠ হাত তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুণিকা চোরটি যাওয়ার পথের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার ব্যাগ। অরুণিকা এবার ভেজা চোখে সামনের মানুষটির দিকে তাকালো। সেকেন্ড খানিক স্থির হয়ে রইল সে, এরপর অস্পষ্ট স্বরে বলল, আরাফ। আরাফ অরুণিকার ভেজা চোখের দিকে তাকিয়ে রইল। অরুণিকা আরাফকে সরিয়ে দিয়ে শূন্য পথের দিকে তাকিয়ে আছে। চোরটাকে আর দেখা যাচ্ছে না, তবুও অরুণিকা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকেই। আরাফ তার কাঁধের ব্যাগটা নামিয়ে অরুণিকার হাতে ধরিয়ে দিয়ে বলল। ধরে রাখ। অরুণিকা ব্যাগটা হাতে নিয়ে বলল, এটা আমাকে কেন দিচ্ছ? তোর ওড়নাও চুরি করে নিয়ে গেছে, তাই এটা দিলাম। আমি তো ওড়না টোড়না পরি না যে তোকে ধার দেব। অরুণিকা ব্যাগটা সামনে ঝুলিয়ে বলল। ওনা তো ব্যাগের সাথেই চলে গেছে। মিনিট খানিক নীরবতা বিরাজ করল দুজনের মধ্যে। এবার অরুণিকা বলল, তুমি আমার ব্যাগটা রাখো, আমি ক্যাম্পাসে চলে যাই। আমার ফ্রেন্ড হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। আরাব ভ্রু কুঁচকে তাকালো অরুণিকার দিকে। অরুণিকা ব্যাগটা কাঁধ থেকে খুলতে যাবে, তখনই আরাব ব্যাগটা ধরে বলল, যেখানে যেভাবে দাঁড়িয়ে আছিস ওভাবে দাঁড়িয়ে থাক। বেশি নড়াচড়া করলে ধাক্কা দিয়ে চোরটার মতো রাস্তায় ফেলে দেব। আরাফের শীতল কণ্ঠের সাথে বহুদিনের পরিচয় তার। বুদ্ধি হওয়ার পর থেকেই তো শুনে আসছে সেই কণ্ঠটা মুখস্থ হয়ে গেছে তার। আরাফ যে রেগে আছে তা ভালোভাবেই বুঝতে পারছে সে। আরাফের লাল হয়ে থাকা কানটার দিকে তাকিয়ে আছে অরুণিকা। রেগে গেলে কান লাল হয়ে যায় আরাফের। আহনাফেরই একই অবস্থা। দুজনের রাগ যেন আকাশচুম্বী। আরাফ আহনাফের স্বভাবের পাশাপাশি চেহারারও যথেষ্ট মিল। তারা যে চাচাতো ভাই সেটা দেখলে কেউ বুঝবে না, মনে হবে আপন ভাই। অরুণিকার বড় চাচার ছেলে আরাফ চৌধুরী, আর আহনাফ চৌধুরী তার সেজু চাচার ছেলে। দুজনেই অরুণিকার চাচাতো ভাই, অথচ 5 বছর ধরে তাদের সাথে যোগাযোগ ছিন্ন তার। অরুণিকা কখনোই চায়নি তাদের সাথে যোগাযোগ না রাখতে, অথচ ও বাড়ির কেউই অরুণিকাকে পছন্দ করে না। যদিও অরুণিকা ভাবত কেউ তার পাশে না থাকলেও তার কাজিন ভাই আরাফ তার পাশে থাকবে, তার প্রিয় মানুষ আহনাফ ভাই হাত ছাড়বে না। কিন্তু তারা দুজনেই অরুণিকাকে ভুল প্রমাণ করে দিয়েছে। পরিচিত কণ্ঠের সুর কানে আসতেই অরুণিকার ঘোর কাটল। সে পেছন ফিরে তাকিয়ে দেখল তাহমিদ দাঁড়িয়ে আছে। তাহমিদ অরুণিকার বাবা জুবায়েদ করিম চৌধুরী চাচাতো ভাইয়ের ছেলে। সেই সূত্রে তারা দূর সম্পর্কের চাচাতো ভাই। তাকে দেখেই অরুণিকা ক্ষীণ হাসল। বয়সে 5 বছরের বড় তাহমিদ, অথচ তাহমিদের সাথে কতই না ভাব ছিল তার। তাহমিদের কাছ থেকেই সাহিত্য আসক্তিটা তাকে স্পর্শ করেছে। বাড়ির লোকেদের আড়ালে বসে কবিতা লিখত আর অরুণিকাকে এসে শোনাতো তাহমিদ। কেউই মনোযোগ দিয়ে তার 2-4 লাইনের কবিতা শোনার আগ্রহ দেখাতো না। একমাত্র অরুণিকাই গালে হাত দিয়ে বসে শুনত সেই কবিতা। আর আজ 5 বছর হয়ে গেল সেই কবিতা শোনানোর জন্য তাহমিদ কল দেয় না অরুণিকাকে। মানুষগুলো তাকে ভুলে গেলেও অরুণিকা কাউকে ভোলেনি। তাহমিদের কণ্ঠে অরুণিকা ভ্রু কুঁচকে তাহমিদের হাতের দিকে তাকিয়ে বলল, আমার ব্যাগ। তাহমিদ ব্যাগটা অরুণিকার হাতে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। অরুণিকা তার ব্যাগটা হাতে নিয়ে গলায় ওড়না ঝুলিয়ে আরাফের ব্যাগটা আরাফকেই ধরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ আপনাদের আমাকে সাহায্য করার জন্য। অরুণিকার কণ্ঠে ভ্রু কুঁচকে তাকালো তাহমিদ। অরুণিকা আর পেছনে ফিরে তাকালো না। সে রুতবাকে নিতেই ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলো। এদিকে অরুণিকাকে দেখে দৌড়ে এলো রুতবা। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? ইমান অরুণিকার ব্যাগের দিকে তাকিয়ে বলল। ব্যাগটা কিভাবে পেলে? অরুণিকা পেছন ফিরে তাকালো, কিন্তু আরাফ তাহমিদ কাউকেই দেখলো না। রুতবা অরুণিকার হাত ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, ব্যাগ কিভাবে পেয়েছিস?
একটা ভাইয়া সাহায্য করেছিল। রুতবা অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস, কিন্তু যেভাবে দৌড়েছিস